একটা সময় ছিল যখন কন্যা সন্তান হলে তার বাবা মায়েরা বলতেন আমার মেয়ে যেন লক্ষ্মীমন্ত মেয়ে হয়। কিন্তু দিন বদলের সঙ্গে সঙ্গে সময়টাও বদলেছে, যুগ বদলেছে। তাই এখন বাবা মায়েরা বলেন আমার মেয়ে যেন দুর্গা কিংবা কালীর মতো শক্তি নিয়ে আসে। এরকমই এক গল্প নিয়ে আসছে শ্রী দুর্গা, যেখানে মুখ্য চরিত্র দেখা যাবে অপরাজিতা আড্ড, অর্থাৎ আমাদের সকলের প্রিয় অপাদিকে। অপাদি, আগে শুরুতেই জানি কেমন আছো তুমি? চলছে, ভালোই আছি। আমি কি খুব একটা ভুল বললাম যে এখনকার বাবা মায়েরা চান যে তার মেয়ে যেন দুর্গা কিংবা কালীর মতো শক্তি নিয়ে আসুক? বাবা মায়েদের চাইতেই হবে, কারণ পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে, প্রযুক্তির সঙ্গে সঙ্গে মানুষের মাথা যেভাবে ঘাটছে, আর যা যা পরিস্থিতি তৈরি হচ্ছে, ছিল আগেও ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে মানুষের সম্বিত এত কমে যাচ্ছে যে কন্যা সন্তান হলে প্রত্যেক বাবা মাকেই চাইতে হবে যে তার মেয়ে যেন দুর্গা বা কালী হয়। অপাদি, এরকম কখনো শক্তি দেখাতে হয়েছে, মানে গল্পে যেভাবে তোমাকে আমরা দেখতে পাবো, যেটুকু আমরা ঝলক দেখেছি, প্রথম ঝলক, যে বাড়িতে একটা কঠিন পরিস্থিতি, পুরো গোটা পরিবারকে তোমাকে বাঁচাতে হচ্ছে দুর্গার মতোই শক্তি নিয়ে, কখনো এরকম হতে হয়েছে? প্রচুর বার হতে হয়েছে। তার কারণ হচ্ছে যে আমি তো খুব মধ্যবিত্ত পরিবারের মেয়ে, এবং আমার মানে আমার দাদাকে নিয়ে একটা সমস্যা ছিল। আমার দাদা খুব ছেলে মানুষের মতো ছিল, ওকে, এখনো তাই, কিন্তু এখন অনেকটা ম্যাচুরিটি এসেছে, কিন্তু তখন একেবারেই ছিল। এবার ওকে কেউ ধরে রাস্তায় মারলো, কেউ চুল টেনে ধরলো, কেউ আটকে রাখলো, এরকম করতো তো বদমাইশি মানুষজন। তো সেই সব জায়গা থেকে আমাকে ওই রকম ঝগড়া করে ওইভাবে এমনও হয়েছে কাটারি নিয়ে লোকের পেছনে দৌড়াচ্ছি। হ্যাঁ, এরকম জীবনে প্রচুর পরিস্থিতি হয়েছে যে এরকম ঘটনা ঘটেছে বলে আমাকে কাটারি নিয়ে দৌড় বা গাছের সব আমগুলো পেড়ে নিয়ে গেল, হয়তো পারতে এলো তো বটি নিয়েই দৌড়। একবার এরকম হয়েছে, আমারই বন্ধু গাছের আম পাড়তে এসছে, আমরা একসঙ্গে স্কুলে পড়তাম। হ্যাঁ, তো আমি বলছি আমগুলো পারিস না, আমগুলো পারিস না করে, কিছুতেই শুনছে না। এবার আমি বটি নিয়ে গেছি, বটি নিয়ে যেতে ও ধপ করে গাছ থেকে পড়ে গেছে ভয় পেয়ে। পড়েছে, পড়বি তো পড়বি, বাগানের মধ্যেই পড়েছে। পড়তে আমি ওকে খুব মেরেছি, তো ও আমাকে ধরে খুব মেরেছে, নখ উপড়ে দিয়েছে। তারপরে বিকেলে ওই আবার ডাক্তারখানায় নিয়ে গেছে আমাকে। তার মানে এটা একটা যেমন মারপিটের গল্প, ঠিক তেমনই না একটা সম্পর্কের জীবনে গল্প। বহু, এই যে নাচের স্কুল শুরু করার ক্ষেত্রে তো কি করে করলাম, যে যাদের পাড়ায় আমাদের ফাংশন হচ্ছিল, আমাদের যে দলটা তৈরি হলো শিল্পী, এখনো যে শিল্পী আট দ্য রিদম, কিভাবে ফরমেশন হয়েছিল, পাড়ায় ফাংশন হচ্ছে, বন্ধুর পাড়ায় আমরা রিহার্সাল করেছি, আমরা নাচবো। এবার ওদের ভাইরা, পাড়ার ছেলেরা ডিসাইড করেছে তারা নাটক করবে। নাচ নাটক দুটোই হবে, আগে নাচ হবে নাটক হবে। এবার প্রচন্ড বৃষ্টি হয়েছে, দর্শক চাপ চলে যাবে বলে ওরা বলছে তোমাদের নাচ হবে না, আমাদের নাটক হবে। সেই নিয়ে মারামারি, কাদায় ফেলে আমাদেরকে পিটিয়েছিল ছেলেরা, আমরাও পিটিয়েছিলাম। সেই থেকে আমাদের আমাদের জিদ চেপে গিয়েছিল যে না, আমরা একটা দল করবো এবং সেই দলটা এই জায়গায় যাবে। সুতরাং জীবনের প্রত্যেক ক্ষেত্রে মানে থেকে থেকেই আমাকে চণ্ডী মূর্তি ধারণ করতে হয়েছে। এবং এই গল্পে যে চরিত্রে তুমি আসছো, সেখানে সংসার থেকে একটা বিতৃষ্ণা জন্মেছে, একটা খারাপ লাগা, অনেক কিছু চাওয়া, সেগুলো না পাওয়া। অপাদি, ব্যক্তিগত জীবনে এমন কিছু রয়েছে? চাওয়া না পাওয়া? না না না, আমারে তুমি অশেষ করেছে এমনই লীলাতম। জীবনে যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি, এবং জীবনে এমন কোনোদিন ঘটনা ঘটেনি যে ঈশ্বর এসে পিঠে হাতটা রাখেনি। দেরি হয়েছে হয়তো, যেটা চেয়েছি সেটা পেতে হয়তো দেরি হয়েছে, কিন্তু পেয়েছি, এবং যা ডিজার্ভ করি তার তুলনায় অনেক বেশি পেয়েছি। সুতরাং না পাওয়ার জায়গা কিছু নেই। আফসোস কাজ করো অপরাজিতা আড্ডু? হ্যাঁ করে, বাবা কিছু দেখে যেতে পারেননি, এটাই একমাত্র আফসোস, এটা কাজ করে, তার বাইরে কোনো আফসোস নেই। কোনো খারাপ সিদ্ধান্ত যার যার জন্য এখনো তুমি মনে করো যে ইস, কেন করেছিলাম, এটা না করলে হয়তো আরো ভালো হতে পারতো? হ্যাঁ, আসলে মা তো বাইপোলার ডিসঅর্ডার ছিলেন, এবং আমার বিয়ের পর সেটা আরো বেশি করে দেখা দেয় ওনার মধ্যে। তো আমার সবসময় মনে হয় আমি যদি বাবা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার 2 বছরের মধ্যে আমার বিয়ে হয়ে যায়, তো অত তাড়াহুড়ো করে বিয়েটা না করে আরো কিছুদিন মায়ের সঙ্গে থাকতাম, তাহলে মায়ের যে প্রতিবন্ধকতাগুলো, মানসিক প্রতিবন্ধকতাগুলো পরবর্তীকালে তৈরি হয়েছিল, যেগুলো আমরা সাফার করেছি, আমি বা দাদা বা, সেগুলো বোধহয় করতে হতো। তুমি তো, তোমাকে প্রত্যেকে বলে যে তুমি একজন পারিবারিক, মানে কিভাবে সামলে চলো সংসার থেকে। কখনো, আমি যেটা একটু আগেও বললাম যে বিতৃষ্ণা এসছে, থোর আর ভালো লাগছে না? না, আমার সংসারটা তো তোর থেকে ভালো কেউ জানে না মা। এত রকমারি, এত রকমারি সংসার,
আর এত সারাক্ষণ বিভিন্ন ঘটনা ঘটছে, এত কমেডি হচ্ছে, ইভেন্টফুল, এবং লোকের যন্ত্রণা আমরা বাড়িতে করিয়ে নিয়ে আসি। সুতরাং ওখানে বিতৃষ্ণা আসার কোনো জায়গা নেই। তোমার জীবনের একটা রিউমার শুনি, যেটা তুমি শুনেছো এবং ভীষণ অবাক হয়েছিলে। রিউমার। আমি টুকটাক করি। ও এত পুজো টুজো করে, বাবারে বাবা, দেখো হাতে কত কিছু পড়ে থাকে, টুকটাক করে। শুনে তোমার প্রথম অনুভূতিটা কি হয়েছিল? হাসি পেয়েছিল, অবশ্যই হাসি পেয়েছিল। অবাধি এই ছবির জন্য মানে যেহেতু প্রচন্ড ভায়োলেন্স, তুমি প্রথমে রাজি হওনি করতে, তারপর রাজিটা হলে কেন? মানে কোন ইনস্টিংটা কাজ করলো? না, সন্দীপ বলেছিল এই ছবিটা আমি ছাড়া করবে না। আচ্ছা। তারপরে ছবিটা যখন সিরিজ, স্ক্রিপ্টটা যখন ছোট হলো এবং ভায়োলেন্সটা যখন কমলো, তখন আমি ভাবলাম যে এই ছবিটা, এবং এই ছবিটার গল্পটা খুব টাচিং, সাংঘাতিক ছুঁয়ে যাওয়ার মতো একটা গল্প, তো তখন আমি ভাবলাম যে এই ছবিটা আমি করব। আচ্ছা, জীবনে এরকম তো কখনো মানে সময় গেছে যে গল্প ভীষণ টাচি, চরিত্র তোমার দারুণ লেগেছে, কিন্তু তুমি কোনো কারণে ছবিতে কাজ করোনি, তার জন্য পরে তোমার খারাপ লেগেছে? এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যে গল্পটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে, তারপর আমি চরিত্রটা থেকে বাদ গেছি, আমাকে নেওয়া হয়নি। হ্যাঁ, এবং ফলস অ্যালিগেশন দেওয়া হয়েছে, আমার ডেট নেই বা আমি ডেট দিতে পারছি না, তার কারণ অন্য কিছু ইনফ্লুয়েন্স করছিল সেখানে, সেক্ষেত্রে আমার খারাপ লেগেছে। তার বাইরে আমি কোনো চরিত্র করতে পারলাম না, ডেট দিতে পারলাম না, সেটা তো বহু ক্ষেত্রেই হয়ে থাকে আর্টিস্টদের জীবনে। কিন্তু খারাপ লাগা যেটা, আমি ডেটও দিয়েছি, আমি কাজটা করবও বলেছি, তোমরা আমাকে কমিটও করেছো, আমি স্ক্রিপ্টও পেয়ে গেছি, তারপরে অন্য একজন করবে বলে আমাকে এই অ্যালিগেশন গুলো দেওয়া, সেটা আমার খুব খারাপ লেগেছে। সম্মানে আঘাত লাগা একদমই খারাপ লেগেছে আমার। কিন্তু দাঁড়াও, এটা করবো ভুলে গেলাম। যাই, এখান থেকেই যাচ্ছি। খারাপ সময়টা কিভাবে কাটাও? এই যে যেমন এই সময় খারাপ লেগেছিল তোমার নিশ্চয়ই। এগুলো তো মানে কিছু মুহূর্তের মধ্যে ভুলে যাই, এ তো কিন্তু খারাপ সময় যখন আসে, খারাপ সময় আমার কখন না আসে জানিস তো, কখন আমি খুব অসহায় ফিল করি যখন আমার বাড়ির লোকজন অসুস্থ হয়, বা আমি নিজে যখন অসুস্থ হই, আমার খুব মানে একটা ডিপ্রেশন, একটা ভয়, একটা টেনশন কাজ করে। ওইটা না আমার কাছে ভীষণ দীর্ঘ বলে মনে হয়। বলে না সময় যে কত দীর্ঘ, তোমার কেউ যদি হসপিটালে থাকে তাহলে তুমি দেখবে, বুঝতে পেরেছো? সুতরাং ওটা আমার কাছে খুব দীর্ঘ বলে মনে হয়, খুব কষ্টের, খুব ভয়ের, খুব টেনশনের বলে মনে হয়। এর বাদ বাকি সময় আমি খুব হই হই করে কাটিয়ে দিই। যখন এই খারাপ সময় যে ডিপ্রেশনটা জাঁকিয়ে বসে, কোনো একটা শক্ত খুঁটি চাও যে যাকে আঁকড়ে ধরে থাকতে, নাকি একা পার করে দিতে ঈশ্বর, পারো? ঈশ্বরের কাছেই বলি, ঈশ্বরের কাছেই কাঁদি, এবং ঈশ্বরকেই বলে আবার ঈশ্বরকে চিঠিও লিখি। হ্যাঁ হ্যাঁ, তাই? ঈশ্বরকে চিঠি লিখি, ঈশ্বরকে চিঠি লিখি, পার হয়ে যায়। প্রত্যেকদিন মানে অনেকে আছে না প্রত্যেকদিন ডেট ওয়াইজ লেখেন। আগে প্রত্যেক দিনই লিখতাম, এখন প্রত্যেক দিন লিখতে পারি না, তবে এখন মাঝে মাঝে বা কোনো কিছু প্রয়োজন হলে তখন লিখি। প্রত্যেকদিন নাচের প্র্যাকটিসটা করো উপাধি? নাচের প্র্যাকটিসটা অলমোস্ট প্রতিদিনই কিছু না কিছু ক্ষেত্রে হয়ে যায়, বেশিরভাগ দিনই বাড়িতে থাকলে নাচের প্র্যাকটিসটা হয়ে যায়। উপাধি ছবিতে কেন এত কম কাজ করো এখন? আমি তো অনেকগুলো ছবি করলাম রে, ছবি এখন হয় কোথায়, 4টে ছবি তো হলো না, মানে 3-4টে ছবি তো বন্ধ হয়ে গেল, তারপরে 1টা 2টো 3টে 4টে 5টা অনেক ছবি করছি, হয়তো ছবিগুলো রিলিজ হয়নি বলে মনে হচ্ছে অনেকটা। গত বছর পুজোর পরে যেহেতু 3টে ছবি হয়নি, আর একটা ছবি হয়ে বন্ধ হয়ে গেল, মানে মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল, প্রডিউসারের বোধহয় কিছু প্রবলেম ছিল, তো সেই জন্য মনে হচ্ছে যে, কিন্তু ছবিতে কাজ করছি। এই যে তুমি বললে না এখন কোথায় ছবি হয়, কিংবা এই ভালো ছবি মানে দর্শক না মানে বলতে হবে না যে এই ছবির পাশে থাকুন, এমনি হলমুখী করবে। অবাধি মনে হয় না দিন বদলের সঙ্গে সঙ্গে সেটাও ক্রমশ কমছে? হ্যাঁ, কারণ ছবির সংখ্যা তো কমে এসছে, যে পরিমাণ ছবি আগে হতো এখন তো সেটা হচ্ছে না। আর যেহেতু মাধ্যম অনেকগুলো, ওটিটি আছে, ওটিটির ছবি আছে, ওটিটির সিরিজ আছে, আছে, এবং হলের একটা ক্রাইসিস আছে, যেহেতু সিঙ্গেল স্ক্রিন অনেক কমে গেছে, এবং অনেক নতুন প্রডিউসার ছবি করব করব ভেবেও করছেন না, সেই জন্য ছবির সংখ্যা কমে গেছে, যার জন্য এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। টেলিভিশনে আবার কবে ফিরবে? ভালো চরিত্র পেলেই ফিরবো। তোমার একটা স্বপ্নের চরিত্র বলো। আমি যে কটা চরিত্রে পাঠ করি সবকটাই আমার স্বপ্নের চরিত্র। যেটা করনি এখনো? অ্যাকচুয়ালি যখন যেটা পাই তখনই মনে হয় এটা খুব স্বপ্নের চরিত্র, এরকম ভাবে কোনোদিন ভাবিনি। হ্যাঁ,
বেশ, এই ছবি নিয়ে দর্শকদের কি বলবে? একটা কথাই বলবো, ছবিটা আপনারা অবশ্যই হলে গিয়ে দেখুন, কারণ এই ছবিটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে হলে গিয়ে দেখার জন্য। সুতরাং অন্য কোনো মাধ্যমের জন্য অপেক্ষা করবেন না। 31 অক্টোবর ছবিটা রিলিজ হচ্ছে, অবশ্যই হলে গিয়ে দেখুন। ছবির বাইরে একটা প্রসঙ্গ যেটা মানে নিয়ে চর্চা এবং তোমাকে অনেকবার নিশ্চয়ই শুনতে হচ্ছে, কার্নিভাল এবং ভাইফোঁটা দেওয়ার পর তোমার রাজনীতিতে যোগদান করার মানে সক্রিয় রাজনীতিতে যোগদান করার একটা প্রসঙ্গ উঠে আসছে, কি বলবে এই বিষয়ে? ভাইফোঁটা 2020-র আগে আমি প্রত্যেক বছর দিতে গেছি, কারণ ভাইফোঁটা যাকে দিতে গেছি অরূপ বিশ্বাস, ওনাকে আমি আমার নিজের দাদা বলে মানি এবং ওনাকে আমি 28 বছর চিনি, যত বছর আমার বিয়ে হয়েছে। এবং লাস্ট 2020 পর্যন্ত আমি ভাইফোঁটা দিতে গেছি। 2020-তে আমার কোভিড হয়েছিল, যেতে পারিনি। তার পরের বছর শ্বশুর মশাই মারা গিয়েছিল, 1 বছর অসুখ চলছিল, যেতে পারিনি। তার পরের বছর মা মারা গিয়েছিল, 1 বছর অসুখ ছিল, যেতে পারিনি। গত বছর আমি ছিলাম না জেঠি শাশুড়ি বোধহয় মারা গিয়েছিল, কিছু একটা হয়েছিল নাকি না, গত বছর আমি ছিলাম না, বা হাওড়াতে কিছু একটা প্রবলেম হয়েছিল সেই জন্য। নইলে প্রত্যেক বছরই ওনাকে আমি ফোঁটা দিতে যাই, এটা নতুনত্ব কিছু নয়। এবছর আবার গেলাম। আর কার্নিভালে গিয়েছিলাম তার কারণ হচ্ছে আমাদের এই শ্রী দুর্গার গান লঞ্চ ছিল সেদিন, সং লঞ্চ ছিল, সেটা আমার ছবির প্রমোশনের জন্য গিয়েছিলাম। এর বাইরেও এই যে কটা মানুষকে নিয়ে কথা হচ্ছে, এই আমাদের মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস এবং খুব কম লোকজন আছে যাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোবাসি। আজ থেকে নয়, যখন উনি রাজনীতিতে ছিলেন না, 1996 সাল থেকে আমি ওনাকে ফলো করি এবং আমি ওনাকে ভালোবাসি। কিন্তু রাজনীতি আমার জায়গা নয়, রাজনীতিতে আমার কোনো ইন্টারেস্ট নেই। কখনো যদি উনি ওই ভালোবাসা বা স্নেহেতেই তোমাকে ডাক দেন? ভালোবাসা স্নেহেতে ডাক দিলে আমার কিছু জায়গায় তো আমি তো অপারক, আমি তো পারবো না। সুতরাং না পারলে তো ওনারই ক্ষতি হবে। উনি যে কাজের জন্য আমাকে ডাকবেন, যেরকম ওমেন কমিশনে আমাকে একটা জায়গা দেওয়া হয়েছিল, কিন্তু মানে একটা পদ দেওয়া হয়েছিল, কিন্তু আমি যখন গিয়ে দেখলাম ওই কাজটা আমি জানিই না। সাংবিধানিক ভাবে এত জায়গায় এত কিছু আছে, এত প্রোটোকলস আছে, এবং সেটা কনস্টিটিউশন অনুযায়ী আছে। ভারতীয় কনস্টিটিউশনটা এত রকমের যে আমি যদি একটা কাজ করতে চাই, তাহলে এখান থেকে ওখানে চিঠি, ওখান থেকে ওখানে ফাইল, ওখান থেকে সেখানে, এগুলো আমার জানাই নেই, আমার পক্ষে পসিবল নয়, আমি পারবো না। সুতরাং ওটা একটা সামান্য কাজ যদি আমি না পেরে থাকি, তাহলে এটা তো অগাধ সমুদ্র, আমি পারবোই না। যেটা আমি পারবো না এবং যেটা আমার ইন্টারেস্ট নেই, আমার শেখার ইচ্ছে নেই, সেটা আমি করবো না।